প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, বাংলা বিভাগ, দনিয়া কলেজ। দনিয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে অবস্থান করছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো ও নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। বৈশ্বিক মহামারীর কারণে তোমাদের সামনে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমি তোমাদের উপদেশ বাণী দিব না, সরাসরি পড়ার বিষয়ে চলে যাব। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে। দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের মার্কস হচ্ছে 30 নম্বরের ব্যাকরণের আমরা প্রত্যেকটা অধ্যায়ের সম্পর্কে এবং প্রশ্ন পদ্ধতি কিভাবে আসে সেই সম্পর্কে আলোচনা করব। এখন আসো আমাদের প্রথম অধ্যায়ের। আমাদের ব্যাকরণের কত নাম্বার? 30 নাম্বার। আমাদের 1, 2, 3, 4, 5, 6টা প্রশ্ন আসে। প্রত্যেকটা প্রশ্নের অথবা দেওয়া থাকে, অর্থাৎ ক খ দেওয়া থাকে। আমি দেখো এখানে টিক দিয়েছি, এই টিক হচ্ছে খ। এই তোমাদের সৎযুক্তির জন্য একটু টিক দিয়েছি। দেখো, যদি ক না অ্যান্সার করে খ অ্যান্সার করা হয় সব সময় অল্প সময় লাগে এবং অঙ্কের মতো সলিড মার্কগুলো আসে। শুধু 6-এর আমরা কয়ের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবার এখানে আমরা একটু অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন পদ্ধতি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উচ্চারণ, বাংলা উচ্চারণের নিয়ম। এবার আসো প্রশ্ন পদ্ধতি। প্রথম অধ্যায়ে একে থাকবে ক। কয়ে উচ্চারণের নিয়ম লিখতে হবে 5টি। এই 5টি নিয়ম লিখব এবং প্রত্যেকটা 1 নং নিয়ম শেষ করব। তারপরে যেমন দিয়ে 2টা উদাহরণ দেব, ওই নিয়মে 2টা উদাহরণ দিয়ে ইত্যাদি দিব। তারপরে আসো খ। এটা ক্লিয়ার হয়েছে কিনা জানি না। এখানে 5টা নিয়ম লিখতে হবে। যেমন এই 5টা নিয়ম সম্পর্কে আমি আরেকটু তোমাদের অবগত করাই। এটা হচ্ছে এই 5টা নিয়মের ভিতরে আমরা বিশেষ কয়েকটি নিয়ম পড়ি কয়ের জন্য। যেমন অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ, ফলার উচ্চারণ। ফলা হচ্ছে 6টি। এই 6টি ফলার উচ্চারণ আমাদের পরীক্ষায় আসে। যেমন তোমাদের এবার আসছে অধ্বনির উচ্চারণ লিখো। অধ্বনির উচ্চারণ অর্থাৎ 5টি নিয়ম লিখতে বলে। এই 5টি নিয়মের 1 নং দিয়ে একটা নিয়ম লেখার পর যেমন দিয়ে উদাহরণ 2টা দিয়ে ইত্যাদি দিতে হবে। তোমরা কিন্তু অনেকেই এই ভুলটা করে আসছো পরীক্ষায়, যে শুধু নিয়ম লিখে উদাহরণ দাও নাই। এটা এভাবে 5টা নিয়ম লিখতে হবে। যেমন এ ধ্বনির উচ্চারণের নিয়ম, যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ নিয়ম, ফলার উচ্চারণের নিয়ম। এর ভিতরে ফলা যে কয়টা 6টা ফলা আছে, একটা ফলা পড়ে হয়তো। এবার আসো আমরা 2 নংয়ে যাই। 1-এর ক্ষয়ে যাই অথবা ক্ষয়ে। এই সঠিক উচ্চারণ তোমরা পরীক্ষায় পেয়েছো। 8টা শব্দ থাকে। এই 8টা শব্দের ভিতরে যে কোনো 5টার সঠিক উচ্চারণ লিখতে হয় 5 মার্কের জন্য। প্রথমে আমরা দিব প্রদত্ত শব্দ দিয়ে 5টা শব্দ বেছে নিব। তারপরে ডান পাশে লিখব সঠিক উচ্চারণ, যে কোনো 5টা, 8টার ভিতর থেকে 5টা। এই খ দেওয়ার জন্য আমাদের এই উচ্চারণের নিয়মের ভিতরে এইগুলো বাদেও অনেকগুলো নিয়ম আছে। যেমন আ আছে, রস্যি আছে, দীর্ঘি আছে, রিকার আছে, অনেক নিয়ম আছে, তালবর্ষা আছে, অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা শিখব। শেখার পর এইটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তাই আমাদের এই 1-এর কয়ের যতগুলো নিয়ম আছে আমি এগুলো দিয়েছি। তোমাদের পরীক্ষায় বেশিরভাগ এইগুলো আসে, তাই দিয়েছি। সব নিয়মগুলো পড়তে হবে, তারপরে এখানে অ্যান্সার করতে হবে। তখন ইজি এটা অ্যান্সার করতে পারবা। এরপরে আসো 2 নং অধ্যায়। 2 নং অধ্যায়ের নাম হচ্ছে বাংলা বানানের নিয়ম। আমি সংক্ষেপে এখানে বানান লিখে রেখেছি, অর্থাৎ বানানের নিয়ম। এবার একইভাবে এখানে 2 ক পড়ে। কয়ে থাকে বানানের নিয়ম 5টি নিয়ম একইভাবে লিখবা। 5টা 1 নং নিয়ম দিয়ে, নিয়মের পরে যেমন দিয়ে 2টা উদাহরণ দিয়ে ইত্যাদি দিবা। তারপরে 5টা নিয়ম পরপর 5টা নিয়ম লেখার পর প্রত্যেকটার উদাহরণ দিয়ে ইত্যাদি দিবা। এবার এই বাংলা বানানের নিয়মে আমি এখানে লিখে নাই, তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। আমাদের বিশেষ কয়েকটি নিয়ম আছে। যেমন নিয়মগুলো হচ্ছে বাংলা একাডেমি প্রমিত নিয়ম, নত্যবিধানের নিয়ম, সত্যবিধানের নিয়ম, রস্যিকারের নিয়ম, বিদেশি বানানের নিয়ম ইত্যাদি। এই আমরা 1-এর কয়ে অনেকগুলো নিয়ম পাবো, সেই নিয়মগুলো পড়ব। পড়ার
পর এটার মতো একইভাবে এইখানে 8টা শব্দ দেওয়া থাকবে। এই 8টা শব্দের বানান শুদ্ধ করে লিখতে হবে। ওই একই পদ্ধতিতে বাম পাশে শব্দগুলো তুলে নিবা, তারপরে ডান পাশে শুদ্ধ করে লিখতে হবে। এই 5 মার্ক, 5টা নিয়মের জন্য 5 গেল। কত? 5 আর 5 10। আমাদের এখানে হচ্ছে পড়া হচ্ছে 30 মার্ক। 6টা প্রশ্ন, 5 ছক 30। এবার আমরা 3 নং অধ্যায়ে আসি। আমি একটু তোমাদের দ্রুতই বোঝানোর চেষ্টা করছি। তৃতীয় অধ্যায়ের নাম ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী এর কয়ে একইভাবে প্রশ্ন পদ্ধতি হয়। কয়ে থাকে ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে। ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ, সংজ্ঞা ও উদাহরণ সহ আলোচনা করো। তোমরা অনেকেই পরীক্ষায় দিয়ে এসছো ব্যাকরণিক শব্দশ্রেণীর খালি শ্রেণী বিভাগগুলো দিয়ে 1 2 3 যেমন বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এগুলো দিয়ে শুধু উদাহরণ দিয়ে আসছো, কিন্তু না, প্রত্যেকটা সংজ্ঞা দিতে হবে, তারপরে উদাহরণ দিয়ে লিখতে হবে। এই ভুলটা যেন না হয়। এই গেল আমাদের কয়ের। এবার আসো, এই প্রশ্নটা এইভাবে না এসে আমাদের পড়তে পারে ব্যাকরণিক শব্দশ্রেণীর যে কোনো একটা। ধরো মনে করো সর্বনাম কাকে বলে, সর্বনামের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এখানেও সর্বনাম কাকে বলে, সর্বনামের শ্রেণীবিভাগ দিবা, প্রত্যেকটা শ্রেণীর সংজ্ঞা, তার পাশে উদাহরণ, এইভাবে লিখতে হবে। কখনোই শুধু শ্রেণীবিভাগ দিয়ে উদাহরণ দিয়ে দিবা না। তারপরে মনে করো বিশেষ্য কাকে বলে, আলাদা আলাদাও পড়তে পারে। এইভাবে পুরাটা প্রশ্ন না পড়ে আলাদা আলাদাও পড়তে পারে। যেমন আবেগ শব্দ কাকে বলে, যোজক শব্দ কাকে বলে, আলাদাও পড়তে পারে। এইভাবে আমাদের গেল 3-এর ক। এখানে আমরা কত পাবো? 5 পাবো। এটার জন্য, এটা এই নিয়মের জন্য 5। এবার একইভাবে এর অথবায় থাকবে খ, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়। এবার একটু এখানে আমি তোমাদের একটু একটা বিষয় সম্পর্কে বোঝাবো। তোমাদের এবার পরীক্ষায় আসছে হচ্ছে একটা অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ নির্ণয় করতে বলছে। অনেক সময় এই অনুচ্ছেদ না দিয়ে 8টা বাক্য থাকতে পারে। যেমন পড়ন্ত বিকেলে আলোর মিছিল এগিয়ে আসছে। এই পড়ন্ত বিকেল বা মিছিলের নিচেই দাগ থাকতে পারে। 8টা বাক্য এইভাবে রোমান হরফে দেওয়া থাকবে। প্রত্যেকটা বাক্যের ভিতরে একটা শব্দে বোল্ড কালিতে লেখা থাকতে পারে, অথবা ওই এক বাক্যের একটা শব্দের নিচেই দাগ দিতে পারে। যেমন এগিয়ে আসছে আলোর মিছিলের নিচেই দাগ আছে। এই মিছিলটা কোন ব্যাকরণিক শব্দশ্রেণী, এইভাবেও তোমাদের আসতে পারে পরীক্ষাটা। আমি প্রশ্নটা আমি দেখিয়ে দিব ধরনটা। এই ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় 2ভাবে, তোমাদের 3ভাবে আসে। আরেকটা হচ্ছে অনুচ্ছেদ দেয়, যেমন অনুচ্ছেদ এবার আমরা দিয়েছিলাম। এই অনুচ্ছেদের ভিতরে আবার একটা শব্দের নিচেই দাগ দেওয়া থাকে, উল্লেখ করা থাকে না যে বিশেষণ নির্ণয় করো বা বিশেষ্য নির্ণয় করো। এই দাগ দেওয়া শব্দগুলো তোমার বাম পাশে তুলতে হবে, প্রদত্ত শব্দ, ডান পাশে ব্যাকরণিক শব্দশ্রেণীর নাম। ওই শব্দগুলো তোমার বিশেষ্যও হতে পারে, বিশেষণও হতে পারে, আবেগ শব্দ হতে পারে, অনুসর্গ হতে পারে, যোজক শব্দও হতে পারে, বিভিন্ন ধরনের আসতে পারে। অনুচ্ছেদের ভিতরেও দাগ দেওয়া থাকে বা বোল্ড কালিতে লেখা থাকতে পারে। আবার 8টা বাক্য রোমান হরফ দিয়ে থাকতে পারে। প্রত্যেকটা বাক্যের একটা করে শব্দের দাগ দেওয়া থাকবে, ওই শব্দটা তুলতে হবে এবং ওই শব্দটা কোন ব্যাকরণিক শব্দশ্রেণী তোমাকে লিখতে হবে। আমি কি বললাম? মিছিলের নিচেই দাগ দেওয়া আছে। এগিয়ে আসছে আলোর মিছিলের নিচেই দাগ। এই মিছিলটা হচ্ছে কোন ব্যাকরণিক শব্দশ্রেণী? এই মিছিলটা হচ্ছে আমরা যখন এখানে আলোচনা করব তখন আমি বিস্তারিত, আমি না পড়াই অন্য কেউ পড়ালে বিস্তারিত পড়াবে। এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এটা আমরা লিখব ডান পাশে, সমষ্টিবাচক বিশেষ্য। এই গেল তোমাদের 3 নং অধ্যায় সম্পর্কে আলোচনা। এবার আসো 4 নং অধ্যায়। 4 নং অধ্যায়ে আমরা, অধ্যায়ের নাম শব্দ গঠন। 4 নং প্রশ্নে যেটা পড়ে এটা একইভাবে ক দেওয়া থাকে। কয়ে শব্দ গঠন কাকে বলে, শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়াগুলো আলোচনা করতে হবে। এখানে এই আলোচনা, এটা আমাদের কয়ে পড়তে পারে, এই প্রশ্নটা পড়তে পারে। আবার কোনো সময় উপসর্গ কি, উপসর্গের প্রয়োজনীয়তা কি, একটা প্রশ্ন কয়ে, কিন্তু এটাও কয়ে পড়তে পারে। আবার পড়তে পারে উপসর্গ কি, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। এভাবেও পড়তে পারে। কোথায়? 4-এর কয়ে, 4-এর ক নঙে পড়তে পারে। আবার পড়তে পারে প্রত্যয়,
প্রত্যয় থেকে আমাদের পড়ে প্রত্যয় কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো পড়ে না। আমাদের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করে প্রত্যয়ের নাম লিখো, এটা কয়ে পড়তে পারে। আবার কোনো কোনো সময় এসে এই প্রশ্নটা আর এই প্রশ্নটাও আমাদের ক আর ক্ষয়ে পড়ে। কোনো কোনো সময় এই বড় প্রশ্নগুলো, লিখিত যে প্রশ্ন আমি দিয়েছি, এই প্রশ্নগুলো কয়ে দিয়ে ক্ষয়ে প্রত্যয়ও দিতে পারে, আবার সমাসও দিতে পারে ক্ষয়ে। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যয় সমাস আলাদা আলাদা পড়তে পারে, আবার একসঙ্গেও পড়তে পারে। আলাদা কখন পড়বে? প্রত্যয় যখন কয়ে এটা দিবে, ক্ষয়ে এটা দিবে। আর যদি কয়ে এটা দেয়, এই প্রশ্নগুলো বড় প্রশ্ন, লিখিত প্রশ্ন কয়ে দেয়, তাহলে আমাদের ক্ষয়ে হয় প্রত্যয় দিবে নির্ণয়, নাই সমাস নির্ণয় দেবে, ব্যাস বাক্য সহ সমাসের নাম। আমাদের এই 4 নং অধ্যায় এভাবে প্রশ্ন পড়ে। আমাদের শব্দ গঠন কাকে বলে, শব্দ গঠনের উপায় আলোচনা করো, বা পড়তে পারে উপসর্গ কি, উপসর্গের প্রয়োজনীয়তা। আরেকটা প্রশ্ন কি বললাম, উপসর্গ কি, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কয়ের জন্য। আর প্রকৃতি প্রত্যয় নির্ণয়, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। এই গেল আমাদের 4 নং অধ্যায়। এবার আসো আমরা 5 নং অধ্যায় নিয়ে আলোচনা করব। 5 নং অধ্যায়ের নাম বাক্য। বাক্য কাকে বলে? বাক্য আবার এর শ্রেণীবিভাগ আছে। গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি, সংজ্ঞা দিয়ে উদাহরণসহ আলোচনা। আবার আরেকটা আছে অর্থ, বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, কি কি, উদাহরণসহ আলোচনা। এটাও তোমাদের বাক্য কাকে বলে দিতে হবে। প্রত্যেকটা শ্রেণীবিভাগের নাম লিখতে হবে, শ্রেণীবিভাগের সংজ্ঞা দিতে হবে, তারপরে প্রত্যেকটা শ্রেণীবিভাগের পাশে 2টা করে উদাহরণ দিতে হবে। এইভাবে আমাদের কয়ের প্রশ্নটা লিখতে হবে যে বাক্য কত প্রকার, কি কি, উদাহরণসহ আলোচনা দিতে গিয়ে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে শ্রেণীবিভাগ দিয়েই শুধু উদাহরণ ডান পাশে লিখলে হবে না, এই ভুলটা যেন আর না হয়। এবার আসো 5-এর অথবা। অথবা খ দেওয়া থাকে, এটা বাক্য রূপান্তর। যেমন সরল বাক্য থেকে জটিল বাক্যে, জটিল থেকে যৌগিক, ইতিবাচক থেকে নেতি, নেতি থেকে ইতি, এইভাবে রূপান্তর করতে হবে। এটা 8টা বাক্য দেওয়া থাকে আমাদের। 8টা বাক্যের ভিতরে 5টা বাক্যকে আমাদের তুলতে হবে এবং শুদ্ধ করে লিখতে হবে। এখানেও 5টা বাক্যের জন্য 5 মার্ক। এই 5 নং অধ্যায়ে গেল আমাদের 5 নম্বরের প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা। এবার আসো 6 নং অধ্যায়। 6 নং অধ্যায়ের বাক্য শুদ্ধিকরণ। অশুদ্ধ বাক্য থাকবে 8টা, তোমাদেরকে 5টা বাক্য অশুদ্ধ বাক্যগুলো তুলতে হবে, তারপরে শুদ্ধ করে লিখতে হবে। অথবা তোমরা এই 5টা বাক্য শুদ্ধ করেও অ্যান্সার দিতে পারো। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, একটা বাক্য অশুদ্ধ বাক্য, বিরাট গরু ছাগলের হাট। এটা শুদ্ধ বাক্য কি হবে? গরু ছাগলের বিরাট হাট। এইভাবে শুদ্ধ করে লিখতে হবে। এবার আসো এর 6-এর খ নং। ক্ষয়ে থাকবে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটার ভিতরে বিভিন্ন ভুল থাকতে পারে, এই অনুচ্ছেদটাকে শুদ্ধিকরণ করে লিখতে হবে। যেমন ইদানিং কালে এভাবে দেওয়া থাকে। তারপর কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। এখানে কলেজ চলাকালীন সময়ে 2টাই দেওয়া আছে, চলাকালীন সময়ে একটা তোমাকে বাদ দিতে হবে। এভাবে শুদ্ধ করে একটা অনুচ্ছেদকে শুদ্ধ করে লিখতে হবে। তো এখানে ক অ্যান্সার করলে ভালো হয় আর কি, এই জন্য আমি কটা টিক দিয়েছি। এখানে তোমরা ক অ্যান্সারটা ভালো মতো দেওয়ার চিন্তাভাবনা করবে। এই গেল আমাদের 30 মার্কের প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা। এবার আমরা যেটা বলতে চাচ্ছি যে 1, 2, 3, 5 পর্যন্ত তোমাদের জানা আছে। এই 4 নং অধ্যায় সম্পর্কে তোমাদের এখনো কোনো ধারণা নাই, তাই আমি 4 নং অধ্যায় নিয়ে এখন আলোচনা করব। 4 নং অধ্যায়ের নাম শব্দ গঠন। শব্দ গঠন কাকে বলে, শব্দ গঠনের উপায়গুলো আলোচনা, এবং যতটুকু পারি আমরা একে একে সবগুলো আলোচনার চেষ্টা করব। শব্দ গঠন অধ্যায় আলোচনা করার আগে আমাদের শব্দ কি, শব্দ সম্পর্কে একটু যতটুকু সম্ভব জানতে হবে, তারপরে আমরা শব্দ গঠন নিয়ে আলোচনা করব। শব্দ কি? অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। অর্থাৎ
অনেকগুলো ধ্বনি একত্রিত হয়ে একটি যখন অর্থ প্রকাশ করবে তখন সেটা শব্দ হবে। এই শব্দের শ্রেণীবিভাগ, শব্দকে আমরা 3টা ভাগে ভাগ করেছি প্রধানত। উৎস বা উৎপত্তি অনুসারে একে দিয়েছি, দেখো উৎপত্তি বা উৎস অনুসারে শব্দকে আবার আমরা 6টা ভাগে ভাগ করেছি। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, আর একটা আছে মিশ্র শব্দ। এবার আমরা আসব অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ করেছি আমরা 3 ভাগে। যৌগিক শব্দ, রূঢ় শব্দ, রূঢ়ি শব্দ। এটাকে আমরা যোগ রূঢ় আর এটাকে যোগ রূঢ়িও বলি আবার। এবার আসো আরেকটা ভাগ গঠন অনুসারে। গঠন অনুসারে শব্দকে আমরা ভাগ করেছি মৌলিক শব্দ ও সাধিত শব্দ। এবার আমরা প্রথমে একে একটু আলোচনা করব। উৎস বা উৎপত্তি অনুসারে যে আমরা শব্দকে ভাগ করেছি, প্রথমেই আছে তৎসম শব্দ। তৎসম শব্দ কাকে বলে আমরা আগে জানব। তৎ অর্থ তার, সম অর্থ সমান। তৎ বলতে তার, এই তার বলতে সংস্কৃত শব্দকে বোঝানো হয়েছে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে তাকে বলা হয় তৎসম শব্দ, যেমন চন্দ্র, সূর্য ইত্যাদি। এবার অর্ধ তৎসম, অর্থাৎ অর্ধ তৎ, তার অর্ধেক। তার বলতে কার? সংস্কৃতের অর্ধেক, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে সকল শব্দ এসেছে তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ, যেমন গৃহিণী, গিন্নি, হস্ত, হন্ত। তদ্ভব শব্দ, এবার আসি আমরা সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে সকল শব্দ এসেছে তাকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন আমি বলেছিলাম হস্ত, হন্ত আর হাত, এই হাতটা হচ্ছে আমাদের বাংলা শব্দ, বাংলা। দেশি, দেশি ভাষা অর্থাৎ অনেক আগে যেমন বিভিন্ন নৃগোষ্ঠী জাতি ছিল, প্রাচীন আদিম গোষ্ঠী, সাঁওতাল, গারো, ভিল, এদের ভাষা থেকে যে সকল ভাষা বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দই হচ্ছে দেশি। আর বিদেশি ভাষা থেকে আগত শব্দগুলোই হচ্ছে বিদেশি। এবং বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি ইত্যাদি ভাষার মিশ্রণজনিত যে সকল শব্দ সেগুলো হচ্ছে মিশ্র শব্দ। যেমন দেশি শব্দ ঢেকি, কুলা। বিদেশি শব্দ যেমন আমাদের ফার্সি আছে, পর্তুগিজ আছে, ওলন্দাজ আছে, চীনা আছে, যেমন চীনা ভাষায় চা, চিনি। এবার মিশ্র যেমন হাফ, যেমন আমরা বলতে পারি হাফ হাতা, হাফ হাতা, হাফ ইংরেজি, হাতা হচ্ছে বাংলা, হাফ হাতা মিশ্র শব্দ। এইভাবে আমাদের এই শব্দগুলোকে ভাগ করেছি। এবার আসো অর্থ অনুসারে শব্দকে যৌগিক। যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই তাদেরকে যৌগিক শব্দ বলে। এবার আসো রূঢ় শব্দ। এটা প্রত্যয় নিষ্পন্ন শব্দ। প্রত্যয় নিষ্পন্ন যে সকল শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো আলাদা অর্থ প্রকাশ করে তাকে বলে রূঢ় শব্দ। এবার আসো রূঢ়ি শব্দ। আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি, আমাদের মেন বিষয় এটাই যাব। রূঢ়ি শব্দ এটা সমাস নিষ্পন্ন শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল সমাস নিষ্পন্ন শব্দ তাদের সমস্যামান পদগুলির কোনোটার অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে বলে রূঢ়ি শব্দ। আমাদের এই দুইটা সংক্ষেপে আলোচনা করেছি, এই দুইটা আমাদের এত জানার বিষয় নয়, কিন্তু আমাদের এটা বিস্তারিত জানতে হবে। গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে শব্দকে আমরা ভাগ করেছি কয়ভাবে? দুই ভাগে, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। এবার এটা খুব ভালো করে লক্ষ্য করো, এটা আমাদের শব্দ গঠনের অ্যান্সার দিতে গিয়ে লাগবে, এটাই আমাদের মূলটা। এগুলো আমরা তোমাদের একটু জানানোর জন্য আলোচনা করলাম। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা কোনো অর্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক শব্দ। যেমন আমি এখানে শব্দের হাত দিয়েছিলাম, হাত, হা যোগ ত, আমরা ভাঙলাম, হার কোনো আলাদা অর্থ নাই,
তরও কোনো আলাদা অর্থ নাই। তাই হাত একটি মৌলিক শব্দ, এই হাতটা, কারণ আমরা এটাকে ভাঙলেও আলাদা কোনো অর্থ পাচ্ছি না। তাই আমরা কি জানতে পারলাম, মৌলিক শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। যদিও ভাঙি আমরা, যেমন ভাঙলাম হা যোগ ত, আলাদা কোনো অর্থ পেলাম না। এবার আসো সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থ পাওয়া যায়, তাকে বলা হয় সাধিত শব্দ। সাধিত শব্দের একটা উদাহরণ আমি দিচ্ছি তোমাদের, যেমন হাতি। হাতিকে আমরা ভাঙলে হা যোগ দীর্ঘই, হাতি। সাধিত শব্দকে আমরা ভাঙলাম হাত যোগ দীর্ঘই, হাত দীর্ঘই। এখানে আমরা আলাদা অর্থ পাচ্ছি। হাত অঙ্গ বিশেষ, হাত একটা, আর দীর্ঘইটা হচ্ছে একটা ব্যাকরণের একটা অংশের নাম, প্রত্যয়, যেটা আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা অংশ, প্রত্যয়। এই সাধিত শব্দ গঠনের উপায়টা নিয়ে এবার আমরা আলোচনা করব। সাধিত শব্দ কি কি উপায়ে গঠিত হয়? এই সাধিত শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়াই হচ্ছে শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া। তো সাধিত শব্দ গঠিত হওয়ার আগে তোমাদের আমি একটু আমাদের একেবারেই চেনা উদাহরণ দিয়ে বোঝাবো, যেটা সহজেই তোমরা চিনতে পারো। এই সাধিত শব্দ গঠনের উপায়ই হচ্ছে শব্দ গঠন উপায়। যে প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠন হয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া। এখন সাধিত শব্দ গঠন হয় কি কি উপায়ে আমরা দেখি। সাধিত শব্দ গঠন হয় প্রত্যয় যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, বিভক্তি যোগে, উপসর্গ যোগে, প্রবাদ প্রবচন, বাগধারা, আরও অনেক প্রক্রিয়ায় গঠিত হয়। এখানে আমরা 5 নম্বরের জন্য 5টা প্রক্রিয়া আগে আমরা আলোচনা করি। প্রত্যয় যোগে। এখন সাধিত শব্দ কার সঙ্গে গঠিত হয়? কোন শব্দের সঙ্গে? মৌলিক শব্দের সঙ্গে। কি কি যোগ হে? মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয়, সমাস, সন্ধি, বিভক্তি, উপসর্গ যোগ করে সাধিত শব্দ গঠিত হয়। আর এই সাধিত শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়াই হচ্ছে শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া। এবার আমরা দেখি প্রত্যয় যোগে শব্দ গঠন। প্রত্যয় হাত, আমরা দিয়েছি হাত যোগ দীর্ঘই সমান সমান হাতি। এই হাতটা হচ্ছে মৌলিক শব্দ। হাতের সঙ্গে কি যোগ হয়েছে? প্রত্যয়। আমরা প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় লিখে রেখেছিলাম না? এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে প্রত্যয়ের নাম লিখতে হয়। এটা হাতিটা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন। এটুকু আমাদের দরকার নাই, এটুকু এবার আমি মুছে দিলাম। এবার আসো, মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ হাতি সৃষ্টি হয়েছে। এই হাতিটা হচ্ছে সাধিত শব্দ, এটাই হচ্ছে নতুন শব্দ। এবার আরেকটা প্রত্যয়, এটা হলো তদ্ধিত প্রত্যয়। এবার আসো কীট প্রত্যয় যোগে। আমি আলাদা আলাদা নাম দিই নাই, নামটা দিলে ভালো হয়। তদ্ধিত প্রত্যয় যোগে আর কীট প্রত্যয় যোগে। চল যোগ অন্ত। চলটা হচ্ছে মৌলিক শব্দ, অন্তটা হচ্ছে প্রত্যয়। তো মৌলিক শব্দের সঙ্গে কি যোগ হয়েছে? অন্ত প্রত্যয় যোগ হয়েছে। এই অন্ত যোগ হয়ে চলন্ত শব্দটি গঠিত হয়েছে। এই চলন্ত শব্দটি হচ্ছে নতুন শব্দ। এবার আসো সমাস যোগে শব্দ গঠন। সাধিত শব্দ, সাধিত শব্দ গঠিত হয় কার সঙ্গে যোগ করে? আমরা জেনেছি এর আগে মৌলিক শব্দের সঙ্গে। আগেরটা কি ছিল? মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে। পরেরটায় আসছে আমরা মৌলিক শব্দের সঙ্গে কি যোগ করে? সমাস যোগ করে। এখানে দেখো আমি উদাহরণ দিয়েছি চৌরাস্তার সমাহার। এই চৌরাস্তা শব্দটি গঠিত হয়েছে, এটা সাধিত শব্দ। নয় ভদ্র, অভদ্র, এটা সমাস যোগে গঠিত হয়েছে। এখানে নয় অভদ্র হচ্ছে সাধিত শব্দ। আর এই সাধিত শব্দ যেগুলো গঠন হচ্ছে সবগুলো হচ্ছে আমরা এই শব্দ গঠনের উদাহরণ পাচ্ছি। নতুন নতুন শব্দ সৃষ্টির উপায় বা প্রক্রিয়ার মাধ্যমে শব্দ গঠনের উদাহরণ পাচ্ছি। বিভক্তি। এবার আসো সন্ধি যোগে শব্দ গঠন। বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। বিদ্যা হচ্ছে মৌলিক শব্দ। বিদ্যাকে ভাঙো,
আলাদা কোনো অর্থ পাওয়া যাবে না। আলয়টা হচ্ছে সন্ধি। তা কার সঙ্গে যোগ হয়েছে? মৌলিক শব্দের সঙ্গে কি যোগ হয়েছে? আলয় সন্ধি যোগ হয়েছে, হয়ে নতুন শব্দ কি সৃষ্টি করেছে? বিদ্যালয়। তারপরে একটা উদাহরণ আসো, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। মৌলিক শব্দ কি? শুভ, তার সঙ্গে কি যোগ হয়েছে? সন্ধি। সন্ধি যোগ হয়ে নতুন শব্দ কি তৈরি হয়েছে? শুভেচ্ছা। এবার আসো মন বিসর্গ কষ্ট। মন হচ্ছে মৌলিক শব্দ, তার সঙ্গে কি যোগ হয়েছে? আমরা পাচ্ছি সন্ধি, দিয়ে নতুন শব্দ কি তৈরি হয়েছে? মনকষ্ট। এবার আসো আমরা বিভক্তি যোগের শব্দ গঠন দেখি। বিভক্তি আমরা জানি বিভক্তি হচ্ছে দুই প্রকার, শব্দ বা নাম বিভক্তি, ধাতু বা ক্রিয়া বিভক্তি। শব্দ বা নাম বিভক্তির চিহ্ন বা রূপগুলো হচ্ছে 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই বিভক্তি চিহ্নগুলো আমি এখানে বসিয়েছি। তোমাদের পরবর্তী ক্লাস আমি যখন নিব তখন এই বিভক্তি নিয়েও আলোচনা করব। 7টি রূপ বা চিহ্ন আমি নিয়ে আলোচনা করব। এবার আসো পুকুর যোগ এ। পুকুরটা হচ্ছে মৌলিক শব্দ, এর সঙ্গে কি যোগ হয়েছে? এ বিভক্তি, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। পুকুর যোগ এ, এটা হচ্ছে বিভক্তি, এটা সপ্তমী বিভক্তির চিহ্ন বা রূপ। তো পুকুরটা হচ্ছে মৌলিক শব্দ, পুকুরকে ভাঙলে আমরা আলাদা কোনো অর্থ পাচ্ছি না, তাই এটি মৌলিক শব্দ, এর সঙ্গে যুক্ত হয়েছে বিভক্তি। এ নতুন শব্দ কি তৈরি করেছে? পুকুরে। এবার আরেকটা উদাহরণ দেখি আমরা, যেমন ছেলে, ছেলে মৌলিক শব্দ, তার সঙ্গে যুক্ত হয়েছে কে বিভক্তি, দিয়ে নতুন শব্দ কি তৈরি করেছে? ছেলেকে। এই নতুন শব্দ ছেলে তৈরির প্রক্রিয়াই হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া। আচ্ছা, এবার আসো আমরা 5 নংটা দেখি, উপসর্গ যোগে শব্দ গঠন। উপসর্গ নিয়ে আমরা পরবর্তীতে আসছি, আলোচনা করছি। এবার উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে, আগে বসছে। দেখো প্র আমি উপসর্গ দিয়েছি, পরা, আপনি, সু, এগুলো হচ্ছে উপসর্গ। তো এই ভাত হচ্ছে মৌলিক শব্দ। এবার কথা থাকতে পারে তোমাদের, ম্যাডাম এই ভাত মৌলিক শব্দ আগে বসে নাই কেন, কেন পরে বসলো? কারণ উপসর্গ হচ্ছে শব্দের প্রথমে বসে, শব্দ বা ধাতুর প্রথমে বসে উপসর্গ, তাই এখানে উপসর্গ প্রথমে বসেছে, বসে নতুন শব্দ প্রভাত তৈরি করেছে। দেখো ভাত মৌলিক শব্দ, ভাতের কোনো আলাদা অর্থ হবে না ভাঙলে, ভা যোগ ত কোনো অর্থ হয় না, কিন্তু প্রভাতের অর্থ হয়, সকাল বা সময় একটা বোঝাচ্ছে অর্থ হয়। তাই উপসর্গ মৌলিক শব্দ ভাতের সঙ্গে যুক্ত হয়ে প্রভাত নতুন শব্দ সৃষ্টি করেছে। এবার আর একটা উদাহরণ দিই আমি, দেখো যোগ হার। উপসর্গ, হার মৌলিক শব্দের সঙ্গে যুক্ত হয়ে প্রহার একটি নতুন শব্দ সৃষ্টি করেছে। প্রহার অর্থ হচ্ছে মারা, আচ্ছা আঘাত করা যেটাকে বলা হয়। এবার আসো আমি একটু প্র্যাকটিক্যালে তোমাদের বোঝানোর চেষ্টা করি শব্দ গঠনটা কি। এই সাধিত শব্দ, মনে করো ঘর, বাড়ি, আমরা যেটা বসত করি, এই বাড়িটা বা ঘরটা, এটাকে আমরা ধরে নিলাম উদাহরণ হিসেবে সাধিত শব্দের উদাহরণ। এখন ঘর কি দিয়ে দিয়ে তৈরি হয়? ঘর তৈরি করতে হলে আমাদের লাগে পানি, পানির সাথে কি লাগে? রড লাগে, ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, পাথর লাগে, তারপরে ঘর বা বাড়ি বিল্ডিং তৈরি হয়। এই বিল্ডিং বা ঘর বা বাড়িকে আমরা ধরেছি সাধিত শব্দ। এই সাধিত শব্দ, দেখো সাধিত শব্দ কার সঙ্গে গঠিত হয়? মৌলিক শব্দের সঙ্গে। কি কি যোগ করে? প্রত্যয়, সমাস, সন্ধি, বিভক্তি, উপসর্গ যোগ করে। এবার আমরা ধরে নিলাম এই পানিটা হচ্ছে মৌলিক শব্দ, পানির সঙ্গে আমরা কি যোগ করব? প্রথমে যোগ করেছে কি? প্রত্যয়। এই রডটাকে ধরে নিয়েছি আমরা প্রত্যয়, প্রত্যয় যোগ করে আমরা পানির সঙ্গে প্রত্যয় যোগ করে ঘর বানাচ্ছি, কিন্তু ঘর তৈরি হচ্ছে। আচ্ছা, পানির সঙ্গে কি যোগ হচ্ছে? ইট, ইট ছাড়া ঘর হচ্ছে না। সাধিত শব্দ গঠন হতে গেলে মৌলিক শব্দ পানি, এর সাথে ইট, অর্থাৎ ইটটা হচ্ছে আমরা কি পেয়েছি? সমাস। এইভাবে দেখো প্রত্যেকটার আমি উদাহরণ দিয়েছি। বালিকে ধরেছি সন্ধি, সিমেন্টকে ধরেছি বিভক্তি, পাথরকে ধরেছি উপসর্গ। তাই মৌলিক শব্দের সঙ্গে মৌলিক শব্দ সঙ্গে, যেমন ঘর করতে হলে পানির সঙ্গে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে ঘর তৈরি হয়, ঠিক তেমনিভাবে এই সাধিত শব্দ
মৌলিক শব্দের সঙ্গে অর্থাৎ পানির সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় বা বিভিন্ন পদ্ধতিতে মাধ্যমে সাধিত শব্দ গঠিত হয়। আর এই সাধিত শব্দ গঠনের উপায় হচ্ছে শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া। তাহলে আমরা শব্দ গঠন বলতে কি বুঝলাম? নতুন নতুন শব্দ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া। আমরা এই প্রশ্নটার অ্যান্সার দিতে গিয়ে আগেই লিখব শব্দ কি, গঠন অনুসারে শব্দ কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, মৌলিক ও সাধিত। এবার সাধিত শব্দ কাকে বলে? এই সাধিত শব্দ গঠন এর উপায় বা প্রক্রিয়াই হচ্ছে শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া। নিম্নে সাধিত শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়াগুলোকে এবার এখানে দেখো, আমরা এই অ্যান্সারটা এবার সাধিত শব্দ গঠনের উপায় লিখব না, লিখব শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া বা পদ্ধতি, যাই বলো, পদ্ধতি বা প্রক্রিয়া। সাধিত শব্দ গঠনের উপায়গুলো নিম্নে আলোচনা করা হলো। এবার এক দিয়ে প্রত্যয় যোগে উদাহরণ 2টি দিবা, সমাস যোগে 2টা উদাহরণ, সন্ধি যোগে এখানে আমি 3টাই দিয়েছি, 2টা দিলেও হবে, বিভক্তি যোগে দিয়েছি, উপসর্গ যোগে দিয়ে অ্যান্সারটা কমপ্লিট করবো। এটা শব্দ গঠনের উপায় কি বা কি কি উপায়ে শব্দ গঠিত হয় বা শব্দ গঠনের উপায় বা প্রক্রিয়া আলোচনা করো। কোথায় পড়ে প্রশ্নটা? আমাদের 4 নং প্রশ্নের কয়ে। কয়ে লিখিত অর্থাৎ বড় প্রশ্ন হিসাবে যদি আসে, এই লিখিত প্রশ্ন এটা আমরা পাই পরীক্ষায়, এটা এভাবে অ্যান্সার করব। এবার তারপরে কি ছিল? উপসর্গ ছিল। উপসর্গ কি? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো, একটা প্রশ্ন। আর একটা ছিল উপসর্গ কি? উপসর্গের অর্থ বাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে। তারপরে কি ছিল? তারপরে ছিল প্রত্যয় নির্ণয় ও সমাস নির্ণয়। দেখি এবার উপসর্গ নিয়ে আলোচনা করি আমরা। এবার আমরা আসি উপসর্গ নিয়ে আলোচনায়। প্রথমে আমরা জানব উপসর্গ কাকে বলে বা কি। আসো আমরা এটা আগে জেনে নিই। যেসব অব্যয় শব্দ কিদন্ত বা নামপদের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ ও অর্থের পরিবর্তন ঘটায়, সেই সব অব্যয় শব্দগুলোকে আমরা উপসর্গ বলি। অর্থাৎ যেসব অব্যয় শব্দ ধাতু বা শব্দ বা ক্রিয়ামূলের পূর্বে বসে ধাতু বা শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটায়, তাকে উপসর্গ বলে। এবার আমরা আসব উপসর্গের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা। বাংলা শব্দভাণ্ডার তৈরিতে সহায়তা করে উপসর্গ। নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে বক্তব্য প্রকাশে সহায়তা করে উপসর্গ। অর্থের সংকোচন, সম্প্রসারণ, পরিবর্তন ঘটিয়ে বিশেষ স্থলে বিশেষ অর্থ প্রকাশ করায় সহায়তা করে উপসর্গ। শব্দের ব্যঞ্জনার্থ সৃষ্টি করে বক্তার মনোভাব প্রকাশে সহায়তা করে। পাশে আসি আমরা, শব্দের আগে বসে শব্দের নানান অর্থ বানানোর কাজ করে। এইগুলো আমাদের উপসর্গের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা। এবার আসি আমরা উপসর্গের কাজ নিয়ে আলোচনা। উপসর্গে বাংলা ভাষায় উপসর্গের কি কাজ, সেই কাজগুলো এখন আমরা দেখব। 1. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। যেমন আমি উদাহরণ দিয়েছি, ছায়া শব্দের সঙ্গে প্র উপসর্গ যুক্ত হয়ে ছায়া থেকে কি তৈরি হয়েছে? প্রচ্ছায়া। কোন উপসর্গ যোগে? প্র উপসর্গ যোগে। 2 আসি, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। যেমন পুষ্টি থেকে পরিপুষ্টি আমরা পেয়েছি। এখানে পুষ্টির আগে পরি উপসর্গ যোগ করে পরিপুষ্টি শব্দ তৈরি হয়েছে। অর্থাৎ শব্দটি, পুষ্টি শব্দটি পরিপূর্ণতা লাভ করেছে। শব্দের অর্থ সম্প্রসারিত হয়, অর্থাৎ শব্দের অর্থকে বড় করে, সম্প্রসারণ করে।
যেমন তাপ থেকে প্রতাপ আমরা পেয়েছি, এই তাপের আগে উপসর্গ যোগ করে প্রতাপ তৈরি, শব্দ তৈরি হয়েছে। অর্থাৎ এই তাপ থেকে সম্প্রসারিত হয়ে প্রতাপ শব্দটি সৃষ্টি হয়েছে। এবার আমরা 4-এ আসি। শব্দের অর্থের সংকোচন ঘটে, অর্থাৎ ছোট করে। সংকোচন অর্থ ছোট করে। যেমন রাজি থেকে নিমরাজি আমরা পেয়েছি, এই রাজির আগে নিম উপসর্গ যোগ হয়ে নিমরাজি গঠিত হয়েছে। শব্দের অর্থের পরিবর্তন ঘটে, যেমন কথা থেকে উপকথা পেয়েছি, এই কথার আগে উপসর্গ যোগ করে অর্থের পরিবর্তন ঘটিয়েছে উপকথা। কথা আর কথার সদৃশ, কথার মতোই হচ্ছে উপকথা, অর্থাৎ পরিবর্তন ঘটে গেছে, কথা থেকে উপকথার পরিবর্তন সাধিত হয়েছে। আমরা এবার আসব উপসর্গ কি, উপসর্গ কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে জানার জন্য। উপসর্গ শব্দটি উপযোগ সৃজযোগ অপ্রত্যয় যোগে গঠিত হয়েছে। এর ব্যাকরণগত অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি। উপসর্গকে আমরা 3 ভাগে ভাগ করেছি, অর্থাৎ উপসর্গ 3 প্রকার। দেশি বা খাঁটি বাংলা উপসর্গ, দেশি বা খাঁটি বাংলা উপসর্গের 21টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ, এটা 20টি। বিদেশি উপসর্গ অর্থাৎ বিদেশি ভাষার থেকে আগত যে উপসর্গ সেইগুলো, যেমন আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, হিন্দি ইত্যাদি। এখন আমি তোমাদের ক্লাসের ইতি টানছি। সামনে ক্লাসে উপসর্গের অর্থবাচকতা, অর্থদ্যোতকতা এবং উপসর্গ দিয়ে কিভাবে শব্দ গঠিত হয় ও প্রত্যয় নির্ণয়, সমাস নির্ণয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।